আত্মসমর্পণের যে দলিল, এটা আমার ফেসবুকে আছে। আমার এই ভিডিওর এডিটরদের বলবো যে ওইটা একটা এডিট করার সময় কাগজটা দেখিয়ে দেওয়ার জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা কষ্ট পায়, ৭১-এর ১৬ই ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায় টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম। ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? ৭১-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে ২৪-এর ৫ই আগস্ট। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো ১ সপ্তাহ ২ সপ্তাহ কাদের সিদ্দিকীরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে তাদের রক্তে তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? চরমপন্থী ফুয়াদ কেন ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না? আসুন এই জিনিসটা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণের যে দলিল স্বাক্ষর করেছিল তার আলোকে একটু বিবেচনা করে দেখি। বেশি সময় নিব না বন্ধুরা, সাথে থাকুন। আত্মসমর্পণের এই দলিলটা গতকাল আমাদের বন্ধু, জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর সাজ্জাদ কাদির তার ফেসবুকে পোস্ট করেছে, আমি সেটা শেয়ার করেছি। এই দলিলটার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০২ কি ৩ সালে, যখন আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করতে ঢুকি। সেখানে অনেক ধরনের ডকুমেন্টেশন ছিল এবং ডকুমেন্টের মধ্যে এই দলিলটা ঢুকানো ছিল, ছোট এক পাতার একটা দলিল, এবং এটা আবার আমি ফাইলও পেয়েছিলাম পাকিস্তান ডেস্ক, যেটা পাকিস্তান সংক্রান্ত কাজকর্মের যে ফাইলগুলো যেখানে রাখা হয়। তখন আসলে অত ভালো করে পড়িনি, এটা গতকালকে এই আমাদের বন্ধুর ফেসবুক থেকে নিয়ে আমি পড়লাম। দলিলে স্বাক্ষরে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে কারা কারা সারেন্ডার করছে। সারেন্ডার করছে পাকিস্তানের সকল বাহিনী, ল্যান্ড, এয়ার, নেভি, সাথে সকল প্যারামিলিটারি ফোর্সেস। এই প্যারামিলিটারি ফোর্সেসগুলো ছিল আমাদের যে রাজাকার, আল বদর, আল শামস নামে আমরা যেসব বাহিনীর কথা শুনি সেগুলি, এবং সিভিল ফোর্স বা যারা সিভিলিয়ান যারা সহযোগিতা করেছিল তারাও কিন্তু এখানে সারেন্ডারটা করে। কিভাবে আমি একটু বলি, দেখেন। আমি আবার একটু ইতিহাসটা দেখার জন্য বিভিন্ন জিনিস খোঁজ নিলাম। খোঁজ নিয়ে একটা জিনিস পেলাম, ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি হলো তখন পূর্ব পাকিস্তানের কমান্ডার, মানে সর্বাধিনায়ক আর কি। যেমন পুরো পাকিস্তানের সর্বাধিনায়ক ছিল জেনারেল ইয়াহিয়া। জেনারেল ইয়াহিয়া সর্বাধিনায়ক মানে হলো সেনাবাহিনী প্রধান। পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া, প্রেসিডেন্ট ইয়াহিয়া, আর পূর্ব পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান, অর্থাৎ এই কমান্ড, ইস্ট কমান্ড বা ইস্টার্ন কমান্ড যাই বলুক, সেটা ছিল লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। আর ওই সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী। রাও ফরমান আলী আর নিয়াজি দুইজন ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটে যায়। তখন কনসাল জেনারেল ছিল হারবার্ট ডি স্পিভ্যাক। আমরা আর্চার ব্লাড নামক অনেক নাম জানি। আর্চার ব্লাড ছিল আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ঢাকাতে মার্কিন কনসাল জেনারেল। উনি খুব সম্ভবত জুনে বদলি হয়ে যান, তারপরে ২-১ মাস পরে আসেন যে ভদ্রলোক আসেন, ওনার নাম হলো হারবার্ট ডি স্পিভ্যাক। হারবার্ট ডি স্পিভ্যাক স্টেট ডিপার্টমেন্টে যে টেলিগ্রাম পাঠিয়েছে, ৩০০ নাম্বার টেলিগ্রাম, এইটা পড়ে একই জিনিস আপনি দ্বিতীয়বার স্পষ্ট হতে পারেন। অ্যাকচুয়ালি হারবার্ট ডি স্পিভ্যাক যেই টেক্সট স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি এখনই পড়তে পারেন, তার ভাষা আর ইয়ের ভাষায় তেমন কোনো পার্থক্য নাই। মানে তার এসেন্সটা, নির্যাস আর সারেন্ডারের যে দলিল যেটা পাবলিকলি সই করা হয়েছে, এই দুটোতে কিন্তু কোনো পার্থক্য নাই। নিয়াজি স্পিভ্যাক সাহেবকে ফোন করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসতে চাই। রাও ফরমান আলীকে নিয়ে ফোন করে গিয়ে দেখা করে স্পিভ্যাক সাহেবের সাথে কনসাল জেনারেল, গিয়ে তারা এই সারেন্ডারের এই কাগজটা দেখায়। এটা একটা চিঠি আকারে এই দুইজন আবার সই করে তাকে দেয়।
ওই স্পিভেক সাহেব যেন এটা ভারতীয়দের সাথে কমিউনিকেট করেন, অর্থাৎ এই পাকিস্তানিদের সাথে ভারতীয়দের সরাসরি কমিউনিকেশনটা ছিল না, কমিউনিকেশনটা করা হয় স্পিভেক সাহেবের সাথে। স্পিভেক এটা দিল্লিতে এবং ভারতের ইস্টার্ন কমান্ডে ওই চ্যানেলটা উনি ক্রিয়েট করেন। যেই চিঠি তারা নিয়ে গেছে সারেন্ডারের শর্তগুলো, সেখানেও এই জিনিসগুলো লেখা আছে যে কাদের কাদের নিরাপত্তা চায়, কাদের কাদের আত্মসমর্পণ করতে রাজি নিয়াজি। সেটা হলো ওই যে পাকিস্তানি ফোর্সের যারা পূর্ব পাকিস্তানে আটকা পড়ে গিয়েছিল যুদ্ধ করতে এসে, তার সাথে পূর্ব পাকিস্তানের যত প্যারামিলিটারি ফোর্সেস তারা ক্রিয়েট করেছে, রাজাকার, আল বদর, আল শামস, এবং যেসব সিভিলিয়ান যুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের সহায়তা করেছে। আরও একজনের চেয়েছে, যেটা হলো যেসব মানুষ 1947 সালের পরে পশ্চিম পাকিস্তান থেকে যেসব মানুষ পূর্ব পাকিস্তানে বসবাস করা শুরু করেছিল, ব্যবসা বাণিজ্য বিভিন্ন সূত্রে, এগুলো আমরা জানি। এই সবার নিরাপত্তা চেয়েছে এবং এই সবার পক্ষে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে। সেইটা আপনারা ওই কাগজটা পড়লে পাবেন। আত্মসমর্পণের যে দলিল, এটা আমার ফেসবুকে আছে। আমার এই ভিডিওর এডিটরদের বলবো যে ওইটা একটা এডিট করার সময় কাগজটা দেখিয়ে দেওয়ার জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা কষ্ট পায়, 71-এর 16ই ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? সেই দিন তো এই ছেলের আইডিওলজিক্যাল ফাদার, রুহানি আব্বা, যাই বলুন, নিয়াজি দলিলটা সই করেছে, এবং যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আমি নিয়াজি এবং আমার ছেলে ফুয়াদ আমরা আত্মসমর্পণ করছি। আমি রূপকার্থে বলছি, ফুয়াদ তো একা না। এই যে শাহরিয়ার কিংবা গোলাম আজম কিংবা শফিক জামাতের, সবাই তো সেদিন যখন আপনার নিয়াজি যখন দলিলটা সই করে, এদের সবার রুহানি হাতটা তো নিয়াজির হাতের উপর লাগানো ছিল, হ্যাঁ, বসানো ছিল, সেই জায়গায় কিন্তু তারা সইটা করেছে। এখন বলুন তো, এই অবস্থায় কেন ফুয়াদের মনে হবে যে 71 সালের 16ই ডিসেম্বর কিংবা জেনারেলি 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে ফুয়াদের বিজয় দিবস? ফুয়াদ তো এটা মনে করার কোনো কারণ নাই। আরেকটা জিনিস এখানে একটু বলি, এই যে সারেন্ডারের দলিলটা পড়ার পরে আমি যেটা দেখলাম, এইখানে একটা তর্ক, জামাত জঙ্গি, এই তর্কগুলো তুলে যুদ্ধটাকে খাটো করার চেষ্টা করে বা আমাদের বিজয়টাকে খাটো করার চেষ্টা করে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগুলো শক্তভাবে জবাব দিতে ভয় পাই বা লজ্জা পাই। সেটা কি? তর্কটা কি? যে সারেন্ডারটা তো নিয়াজি করেছে জগজিৎ সিং অরোরার কাছে। জগজিৎ সিং অরোরা কি? উনি হলেন একজন লেফটেন্যান্ট জেনারেল, ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের প্রধান। এখন অরোরা সাহেব করলো কেন এইটা, যে কোনো বাংলাদেশি করলো না কেন, এটা নিয়ে নানান তর্ক করা হয়। এখানে দেখুন 2-3টা বিষয় আছে। প্রথম বিষয় হলো যে এখানে অনেক দলিল দস্তাবেজ আছে, এই দলিল দস্তাবেজের করে আমি ইয়ে করতে চাই না, লম্বা করতে চাই না। প্রথম কথা হলো যে নিয়াজিরা কোনো ফ্রিডম ফাইটার বা বাংলাদেশি যদি এই দলিল সই করতো, সে তখনই এটা সই করতে রাজি ছিল না। কেন ছিল না? ওদের মানে লজ্জা লাগছিল যে হ্যাঁ, পূর্ব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করবে। সুতরাং ইন্ডিয়ান জেনারেলের কাছে আত্মসমর্পণ করাকে নিয়াজি বেশি মর্যাদা মনে করেছে। তাহলে আমাদের স্বার্থটা কি ছিল? দ্রুত নিয়াজির সইটা গ্রহণ করা, নাকি আর এইটা নিয়ে আরো কিছুদিন দেরি করা? হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে একজন বাংলাদেশির কাছে সই করো। আলাপ আলোচনা করলেও সই করতো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তখন যে অবস্থা গিয়েছিল, এবং রাও ফরমান আলী এবং নিয়াজি যে হন্তদন্ত হয়ে কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়, টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম, ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? 71-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে 24-এর 5ই আগস্ট। এরা এত আতঙ্কগ্রস্ত, যত দ্রুত পারুক সারেন্ডার করে ফেলতে চাচ্ছে, এবং বলছে যে দেরি হলে অনেক বেশি মানুষ মেরে ফেলবে মুক্তি বাহিনী, এবং বেশি কিন্তু মারা পড়তো কিন্তু এই আল শামস, আল বদর, রাজাকার বাহিনী, এই জামাত বাহিনী কিন্তু। অর্থাৎ যদি এই আলোচনাটা চলতো, যেটা রাজাকাররা লজ্জিত করার চেষ্টা করে যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণ, ইন্ডিয়ানদের অবশ্য তাদের অন্য সাইকোলজি হয়তো এখানে কাজ করে, সেটা একটু পরে আসি, তাহলে হয়তো ফুয়াদরা বেঁচেই থাকতো না এই পৃথিবীতে। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ কাদের সিদ্দিকিরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে তাদের রক্তে, তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? হ্যাঁ, বাংলাদেশে যারা ছিল, একটা রাজাকার বেঁচে থাকতো যদি আর 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি
এটা নিয়ে আলোচনা চলতো যে কার কাছে আত্মসমর্পণ করবে, একটাও বেঁচে থাকতো না, অর্থাৎ বেঁচে থাকলেও ধরেন 90% কিন্তু খতম হয়ে যেত। ফলে দ্রুত সারেন্ডারটা হয়ে যাওয়াতে কিন্তু রাজাকারগুলা বেঁচে গেছে, এটা ওদের সৌভাগ্য এবং ওদের খুশি থাকা উচিত যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণের যে শর্ত নিয়াজি দিয়েছিল সেটাকে চেঞ্জ করে একজন বাংলাদেশির কাছে আত্মসমর্পণ করার জন্য আরো যে দীর্ঘ আলোচনার দরকার হতো সেইটা না হওয়াতে রাজাকারগুলা বেঁচে গেছে, এখানে কিন্তু ওদের লাভই হয়েছে। আর সারেন্ডারের ওই দলিলে দেখবেন এইখানে তর্কের কোনো অবকাশ নেই, সেখানে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনীগুলি এবং তাদের সহযোগী বাহিনীগুলি যেগুলো রাজাকার, আল বদর, আল শামস, তারা কাদের কাছে সমর্থন করছে? তারা সমর্থন করছে ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে। সুস্পষ্ট লেখা আছে ওখানে ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে, যার কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। হতে পারে বাংলাদেশ বাহিনী আর ভারতীয় বাহিনী তখন মিত্র বাহিনীর কমান্ডার যে কোনো জায়গা থেকে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কমান্ডার কে ছিল মিত্র বাহিনীর? আইজেনহাওয়ার, আমেরিকা তো সেই যুদ্ধে সহযোগী ছিল। মূল পক্ষ তো ছিল ইংল্যান্ড অর্থাৎ ইউকে এবং জার্মানি, যদি আমরা মেইন প্রতিপক্ষ ধরি। একদিকে জার্মানি আর একদিকে ফ্রান্স, ইংল্যান্ড, আরো অনেক দেশ আছে, বাট এরাই তো মেইন। যদি একেবারে কঠিন প্রতিপক্ষ ধরি, ইংল্যান্ড বা ইউকে এবং জার্মানি, কিন্তু তাদের জেনারেল আইজেনহাওয়ার ছিল তাদের কমান্ডার। যাকে ইতিহাস আমি এখন হঠাৎ করে বলছি, একটু এদিক সেদিক থাকতে পারে, ওগুলো নিয়ে তর্ক করবেন না, কিন্তু মূল স্পিরিটটা হলো যে কাগজটাতে স্পষ্টভাবে লেখা আছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী এবং তাদের পূর্ব পাকিস্তানি দোসররা আত্মসমর্পণ করছে। হ্যাঁ, এইখানেও যদি জিনিসটা এইভাবে লেখা থাকতো যে বাংলাদেশ বাহিনী এবং ভারতীয় বাহিনী, তাহলে হয়তো জিনিসটা রাজাকারদের এই তর্কের সুযোগ কি কমে আসতো, আমার মনে হয় না। ওইটা তখনও তো তারা তর্ক ধরতো, এখানে ভারত যেহেতু লেখা আছে। কিন্তু এইভাবে লেখা হয় না কেন? যারা লেখে তারাও এক ধরনের এগুলোতে একটু মানসিক বৈকল্য সবারই হয়, বা কি বলবো, এক ধরনের মানসিক টেনশন হয় এসব ফ্রেজিং করতে গিয়ে। আমরা যেটা দেখলাম এখানে, এবং এই দলিল ওখানে একটু ভাষাও ভুল আছে ইংরেজিতে, সেটা কোনো সমস্যা না। আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হলো যে ভারতীয়রা পরবর্তীতে এটা শুধু যদি তাদের বিজয় হিসাবে কোথাও দেখিয়ে থাকে, আমি শুনেছি যে তারা এটাকে ওইভাবে বলে, শুনেছি, আমি জানি না, কিন্তু এইটা তো ভারতীয়দেরও কিন্তু উচিত নয়, কারণ তারা তো কাগজেই লিখেছে যে এটা বাংলাদেশি এবং ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডার অরোরা সাহেবের কাছে নিয়াজি সাহেব আত্মসমর্পণ করছে। ফলে আমরা যদি দলিলে দেখি, দলিলে কিন্তু কোনো সমস্যা নাই, দলিলে সুস্পষ্টভাবে বলেছে কার কাছে কারা এখানে আত্মসমর্পণ করছে। তাহলে আমাদের মূল আলোচনাটা কি করলাম, যে ফুয়াদের যে কলিজাটা জ্বলে তার কারণ হলো ফুয়াদ তো আত্মসমর্পণ করেছিল, আত্মসমর্পণ করে সে আবার ওইখান থেকে উঠে এসেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। আর ভারতীয়দের কাছে আত্মসমর্পণ বিষয়ক যে জটিলতা, সেটাও কিন্তু আমি একটু নিরসন করার চেষ্টা করলাম।